শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে আজ যোগ দিলেন তৃণমূল সাংসদ বিধায়কেরা। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 জন তৃণমূল বিধায়ক। আবার উত্তরবঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করলেন বন্যা রোধের জন্য, সেখানে 11 জন তৃণমূল বিধায়ক আজকে যোগ দিয়েছিলেন। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক বৈঠকেও বদলে গেল ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। কল্যাণীর বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মতিন, বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূলের টিকিটে জিতে এবছরই প্রথম বিধানসভায় পা রেখেছেন দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ। পেয়েছেন 1 লক্ষেরও বেশি ভোট। তিনিও এদিন যোগ দেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। স্বরূপনগর থেকে 94,000-এরও বেশি ভোট পেয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক বীণা মণ্ডল এবং হাড়োয়া থেকে 1,17,000-এর বেশি ভোট পাওয়া আব্দুল মতিনও এদিন শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার মোট 68 জন বিধায়ককে, যার মধ্যে রয়েছেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন এদিন বৈঠকে যোগ দিতে আসেন। আমরা দেখতে পাচ্ছি বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে। এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। ভালো দিন আসছে, নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই। সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। 100 দিনের কাজ থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে উঠে আসে এমনই একাধিক বিষয়, যেখানে উজ্জ্বল উপস্থিতি রইল রাজ্যের প্রাক্তন শাসক দলের সাংসদ ও বিধায়কদেরও। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিশ্বনাথ, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের এটাই তো স্বাভাবিক ছবি হওয়া উচিত, অথচ গত 15 বছরে প্রশাসনিক বৈঠকে বিরোধীরা ব্রাত্য থাকা তো অনেক পরের কথা। মুখ্যমন্ত্রী আজকে বলছেন ডিএম দূরে, বিডিও পর্যন্ত বিজেপি বিধায়কদের ফোন ধরতো না। ফলে এতদিন পর্যন্ত প্রশাসনিক বৈঠক আর দলীয় বৈঠকের মধ্যে কোনো ফারাক ছিল না। ফলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের আমরা ওরা স্পষ্ট প্রতিফলন উন্নয়নের ক্ষেত্রেও দেখা গিয়েছে এতদিন। দেখো সুব্রজিৎ, আজকে আমার আনন্দের দিন। সত্যি বলতে আজকে একটু আবেগতাড়িত। আমার লেখালেখি বলা তোমার স্টুডিওতে অন্তত 100 দিন বলেছি যে কিভাবে বিরোধী পরিসরটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সংকুচিত করেছে। দিনের পর দিন এমএলএ এমপিদেরকে বৈঠকে ডাকা হতো না। দিনের পর দিন জেলা স্তরে প্রশাসনিক সভার নাম করে উনি দলীয় সভা পরিচালনা করতেন এবং 3 দিন ধরে মহোৎসব হতো। এক একটা প্রশাসনিক সভায় আরটিআই করে জানা গেছে কোথাও 10 কোটি, কোথাও 12 কোটি টাকা খরচা করতেন। দিনের পর দিন বিরোধীদেরকে সামান্যতম মানে ত্রাণ বন্টন করতে দিত না। আমার এখনো মনে আছে যে সুকান্ত মজুমদার বাড়ির থেকে বেরোতে পারছেন না করোনা পিরিয়ডে, তাকে ত্রাণ দিতে দিচ্ছে না। দেবশ্রীকে ত্রাণ দিতে দিচ্ছে না। জন বার্লাকে বাড়ির বাইরে ছাড়ছে না। তার কারণ হলো সে সাধারণ মানুষকে ত্রাণ দিতে যাবে। ফলে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস যে কুৎসিত রাজনীতিটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে আজকে আমাদের মুক্তি দিলেন শুভেন্দু অধিকারী। চিরতরে শুভেন্দুর কাছে আমি কৃতজ্ঞ থাকবো ব্যক্তিগতভাবে, কারণ এই রাজনীতিটাই আমি দেখতে চেয়েছিলাম। মরার আগে আমি একবার দেখতে চেয়েছিলাম যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সরকার যে চলা উচিত,
সংসদীয় ব্যবস্থা আমি শুধু সেটাই বলে। বিশ্বনাথের সঙ্গে যোগ করব বিমলদার কাছে যাওয়ার আগে, বীরভূমে এই 2021-এর ভোটটা যদি ধরেন, বীরভূমে 11টা আসনের মধ্যে একটা মাত্র বিজেপি জিতেছিল। সেখানে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, অনুব্রত মণ্ডল থাকছেন, কিন্তু একমাত্র বিজেপি বিধায়ককে পর্যন্ত সেদিন ডাকা হয়নি। আজকে সেই ছবিটার বদল ঘটছে নিঃসন্দেহে, এটা ইতিবাচক দিক। বিমলদা। শুভ্র, ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিরতরেই উনি প্রাক্তন থাকবেন, আর জীবনে রাজনীতি ওনাকে করতে হবে না, ঘরে বসে বসে এবার ওই ফেসবুক লাইভই করবেন। ওনার যে অশিক্ষিত বিভেদকামী রাজনীতি ছিল, আজকে তার দুগালে দুটি থাপ্পড়। প্রথম থাপ্পড়টি মেরেছে বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার। তারা গণতন্ত্রের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে বিরোধীদের ডেকেছে, কারণ সেই বিরোধীরাও জনগণের দ্বারা নির্বাচিত। জনগণ তাদের কাছ থেকে আশা করেন যে সেখানকার উন্নয়ন তারা করবেন। আরেকটি থাপ্পড় ওনার দলের লোকেরাই মেরেছে, কারণ তারা দেখিয়ে দিয়েছে যে ওনার ওই বিভেদকামী রাজনীতির সঙ্গে ওরা আর নেই, ওরা কিন্তু প্রশাসনিক মিটিংয়ে এসেছে। শুভ্র, একটা কথা বলি, আগে আমার স্পষ্ট মনে আছে, দিনের পর দিন এখানেই আলোচনা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের, আগের সরকারের একটাই নীতি ছিল, কোনো বিরোধী রাখবো না, বিরোধী থাকলে তাকে দলে টানো, যেভাবে হোক নিয়ে এসো, লোভ দেখাও, আর যদি না নিয়ে আসে, যদি সে মেরুদণ্ড সোজা করে চলে, তাকে কাজ করতে দিও না, তাকে বাড়ি থেকে বেরোতে দিও না। কোথাও যদি ঘূর্ণিঝড় হয়, কোনো এমএলএ যদি নিয়ে যান, বিরোধী এমএলএ, তিনি ত্রাণ দিতে গেছেন, কিছু লোককে সাজিয়ে রাখতো ক্রিমিনাল বাহিনী, তারা চিৎকার করে আটকাতো, ঠিক চিল বলা যাবে না, ওই রাস্তায় রাতের বেলা যে কুকুরগুলো চেঁচায় ওই মতো চেঁচাতো, ফলে তাদের কাজ করতে দিত না, গাড়ি ভাঙতো, মারধর করতো। এইরকম যে অশিক্ষিত ক্রিমিনালের রাজনীতি এই রাজ্যে চালু করেছিল মমতা ব্যানার্জি, আজকে চিরতরে তাকে বন্ধ করা হলো। আমরা জানি বিরোধীরা যদি ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু শাসক দলের পক্ষে সমস্যা হয়, কারণ শাসক দল বুঝতে পারে না কোথায় ভুল হচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টি করতে পারি, কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি। আমি মনে করি যে একটা শক্তিশালী বিরোধী দল সব সময় দরকার। চাইলে তৃণমূল কংগ্রেস 80 জন বিধায়ক নিয়ে একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, কিন্তু ওরা পারবে না। তার কারণ এই মমতা ব্যানার্জি ওদের করতে দেবে না, এবং ওই দলটার ধ্বংস হবে ডিউ টু মমতা ব্যানার্জি। আমি এইখানে দর্শকদের সামনে একটা ছবি রাখতে চাইবো। এটা সকালে দেখা গেছিল, যেখানে কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূল বিধায়কেরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তারা যোগ দিয়েছেন। বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাতে দেখা গেল বিধানসভায় স্পিকারের ঘরে যখন মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন, সেখানে হাজির হলেন এই দুই তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তারা, দলের প্রতি ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন দুজন তৃণমূল বিধায়ক। দলের তরফ থেকে আশা রাখি যে দল আমাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থাগুলো করবে। আমরা পাচ্ছি না, আমাদের যারা নিচতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কী করতে হবে কী করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে, তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না, ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে, তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে, সেই সুযোগটা খুঁজতে হবে। দেখুন, অত্যন্ত উল্লেখযোগ্য যে দুজন বিধায়ক আজকে স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তারা কিন্তু সেদিন জাহাঙ্গীর খান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যেদিন জাহাঙ্গীর খান এই যে ফলতার রিপোল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন, একেবারে মুখ্যমন্ত্রীর সামনে তার কালীঘাটের বাড়িতে গিয়ে তারা বৈঠক গিয়ে এই প্রশ্নটা তুলেছিলেন। আজকে সরাসরি কোনো নির্দেশ দলের থেকে পাচ্ছি না, মানে কোথাও রাজাগোপালবাবু তৃণমূলের অবস্থা এরকম যে শিপ উইদাউট এ রাডার হয়ে গেছে। না দেখুন, সেটা তো কিছুটা তো রয়েছে, নেতৃত্বহীনতা তো রয়েছে, তবে সবাই বুঝতে পারছে দলটার কোনো ভবিষ্যৎ নেই। এখন নিজেদের ভবিষ্যৎ কী করে গড়া যায় সেই নিয়ে তো চিন্তা ভাবনা করছেন। তারা জানেন যে অ্যান্টি ডিফেকশন ল আছে, একা একা কোনো জলে চলে যাওয়া যায় না, তাই সরকারের সঙ্গে আলোচনা করছেন যদি কোনোভাবে সুযোগ ঘটে। সরকার তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভীষণ এরকম একটা রঙ্গরসিকতা চলছে যে কর্পূর না তৃণমূল কোনটা আগে উবে যাবে। হ্যাঁ, সেই সত্যি কথা যে মানে আমরা কোনোদিন ভাবিনি যে একটা রাজনৈতিক দল যার 15 বছরের এরকম একটা রাজ্য চালানোর যোগ্যতা রয়েছে, সে এরকমভাবে নির্বাচন হারার পরে এভাবে হারিয়ে যাবে। যেকে আমরা দেখলাম সেই পুষ্পা কবি ঝুঁকে গা নেই, তাকে আমরা দেখলাম যে ব্যাস নির্বাচনে পরাজয়ের পরে একেবারে ঝুঁকে গেল, সারেন্ডার করে গেল। তো বোঝা যাচ্ছে, সেদিনই বোঝা গেছিল
এই দলটার সব পুষ্পারা হচ্ছে কাগুজে বাঘ, এদের কোনো এই দলটা আর এইভাবে চলবে না। তখন আজকে যে সমস্ত এমএলএরা, যে প্রশ্ন গোড়ার দিকে আমায় করলেন, যে সমস্ত এমএলএরা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা নিশ্চয়ই ঠিক করে নিচ্ছেন যে তাদের প্রোটেকশন ব্যবস্থা কী হবে, অর্থাৎ আগামী দিনে তারা কোথায় থাকবেন। তারা কি দেখা যাক, তারা কি আলাদা কোনো দল গঠন করবেন, না তারা 1/3 ভাঙিয়ে আনতে পারবেন, এই সব প্রশ্ন। না, আমি বলছি দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা দলের থেকে জিতেছে, তার তো 5 বছর তিনি বিধায়ক থাকবেন। আমি বলছি যে যখন তারা কিছু কিছু নেতা বা যারা বিধায়ক, তাদেরকে আমি প্রাক্তন বিধায়ক, তাদেরকে বলতে শুনেছি যে দলের থেকে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে তাদের কথা মতো চলে আজকে দলের এই পরিণতি হয়েছে, এবং তাদেরকে অনেকে ঘর থেকে বেরোতে পারছে না দুর্নীতির জন্য অমুক তমুক। আজকে যদি কোনো ইনস্ট্রাকশন না দেয়, আপনি তো বিধায়ক, আপনি বিধায়কের মতো কাজ করবেন, আপনি জনপ্রতিনিধির মতো কাজ করবেন, আর হতে গেলে ভবিষ্যৎ গড়া মানে কি? না একা কেন, সেই বার্তাটা থাকবে না। আমি বলছি, আমি শুধু একটা স্পষ্ট কথা বলুন মনিদা, একেবারে দলের শীর্ষ স্তর থেকে কোথাও এই বার্তাটা এসেছে যে আমরা একটা একেবারে সহযোগিতার ভিত্তিতে এই সরকারের সঙ্গে বিরোধী ভূমিকা পালন করব? আমি বলছি একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করব, এসেছে এই বার্তা? আমি বলছি দুটো জিনিস। একটা জিনিস, যেমন রাজাগোপাল দা বলছে বা অন্যান্যরা বলছে যে একটা দল কর্পূরের মতো উড়ে গেল, আমি তো তার থেকে একটা ভাবছি যে একটা মহিলা একটা দল গড়ে 15 বছর থাকলো, এটা তো একটা বিস্মিত ব্যাপার। এটা তো আরো বিস্মিত হওয়া উচিত। এক সেকেন্ড, আমি বলছি আরো বিস্মিত হওয়া উচিত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন কোনো কাউন্সিলর ইস্তফা দেবেন না, আজকে সেই তালিকা আরো দীর্ঘ হয়েছে। মানে এই নির্দেশ পর্যন্ত তার মানে জনপ্রতিনিধিরা কানে তুলছেন নাকি আমি জানি না। সলিল ভট্টাচার্য, অনেক বলেছে, অনেক বলেছে, দেখো আমি বলি একটা মানে যে ব্যক্তিত্ব, যে নিজের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হয়েছে, নিজের পরাজয়টাকে আজও স্বীকার করছে না। আমার কথা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যেটা বর্তমান মুখ্যমন্ত্রী করে দেখাচ্ছেন, এটাই হচ্ছে রাজনৈতিক পবিত্রতা, এটাকে বলে স্যাংটিটি অফ পলিটিক্স, এটাই হচ্ছে এথিক্স, এবং এটাই হচ্ছে মোরাল। সুতরাং আমার বলার এইটাই আমি বলতে চাই যে রাজনীতির জায়গা থাক, মানুষ তার মনুষ্যত্ব বোধটা যেন না ভোলে। মনুষ্যত্ব বোধ যেখানে চলে যায় সেখানে কোনো রাজনীতি কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। আজকে দেখো তৃণমূলের, দেখো এই সংগঠনটা চুরচুর করে ভেঙে যাচ্ছে, কাউন্সিলররা দলে দলে পদত্যাগ করছে, বোর্ড ভেঙে যাচ্ছে, স্বতঃপ্রণোদিতভাবে বোর্ড ভেঙে যাচ্ছে, কেউ তাদের ভাঙছে না। উপরন্তু দেখো শাসক দল কিন্তু কড়া ভাষায় বলেছে যে হ্যাঁ 2-4টে ভায়োলেন্স হয়তো স্পোরেডিক হয়েছে, তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে। রাজ্য সভাপতি নিজে বলেছে আমি দাঁড়িয়ে থেকে তাদের গ্রেপ্তার করাবো, এবং তারা যদি দলের যদি ডিকটাম যদি না মানে তাদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এখন যেটা হচ্ছে, এখন এই প্রাক্তন সরকার এটা ডিকেইং, এটা চলে যাওয়ার মুখে, এর সম্পর্কে যত আলোচনা কম হয়, শুধু না আমি বলছি ন্যূনতম সম্মানটুকু নেই। এক তো হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে 3-3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে নাম না করে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চেয়ারে যিনি এসেছেন তার নামটা নিতেও আমার খারাপ লাগে। আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিকে আপনি ন্যূনতম সম্মানটুকু করবেন না। কিন্তু আমি এখানে দর্শকদের সামনে আরেকটা ছবি রাখবো যেটা নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। তৃণমূলের ভরাডুবি নিয়ে এই পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়, যেখানে তিনি পোস্টে বলছেন খ্রিস্টপূর্ব 44-এর 15ই মেতে হত্যা করা হয়েছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারকে। এবছর 15ই মের আগেই নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বিশ্বনাথ, কি বার্তা খুঁজে পাচ্ছেন এই পোস্টের? না দেখো, মানে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে যে মানে অসম্ভব ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, সেটা কিন্তু সুখেন্দু শেখর রায় কখনো কখনো, তোমার মনে থাকতে পারে করোনা পিরিয়ডে, তারপরে তোমার আরজিকরের ঘটনার কনটেক্সটে উনি কিন্তু বেশ কয়েকবার কিন্তু সরাসরি ক্ষোভ দেখিয়েছেন, এবং যেভাবে আরজিকরের অভয়া কাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে কিন্তু তিনি রাস্তায় সামিল হয়েছিলেন। ফলে সুখেন্দু শেখর রায়, মনে রাখবে, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার বাবা, এবং তার বাবার জন্যই কিন্তু মালদা ভারতভুক্ত হয়েছিল। ফলে সেই রকম একটা মানুষের থেকে একটা সংবেদনশীলতা আমরা আশা করি।
এবং সত্যি বলতে কি বিভিন্ন সময় উনি কখনো কখনো মুখ খুলেছিলেন এবং রাজ্য সরকারের প্রতি তার যে ভাবনা চিন্তা বিপক্ষে অনেক সময় গেছিল। কিন্তু আমি বলবো যে এটা কিন্তু সাধারণভাবে সুখেন্দু শেখর রায়ের গল্প নয়, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ যারা চোর চামারি ডাকাতি করেনি তারা কিন্তু এখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন। অভিষেক একেবারে সাংসদ থেকে শুরু করে একের পর এক তৃণমূল বিধায়কের যে বক্তব্য, তার মধ্যে রাজনৈতিক ইমপ্লিকেশন অনেকে খুঁজে পাচ্ছেন। এবার তার পরবর্তীকালে প্রতিফলন কি দেখা যাবে তার জন্য নিশ্চয়ই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে সিদ্ধান্ত আগের বৈঠকে হয়েছে। আজকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে আগামীকাল বিকেলে সেই ফর্ম প্রকাশিত হতে চলেছে। এই অনুষ্ঠান শেষ করতে করতে কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখব। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।